ওয়েলকাম টু এমডি কেমিস্ট্রি টিউটোরিয়াল। এর আগের ক্লাসে কিন্তু আমরা পরমাণুর গঠনের যে বোরের মডেল ছিল, বোরের মডেলের বিভিন্ন অ্যাপ্লিকেশন একটু জেনেছিলাম। সেই ইকুয়েশনগুলো আমরা এনতম কক্ষের ব্যাসার্ধ, এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি, এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ, এই সমস্ত জিনিস নির্ণয় করেছিলাম। আজকে সেইগুলো নিয়েই আমরা একটু কাজ করব। তো তবে ওগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব ওই সমীকরণগুলোকে, সেগুলো একটু দেখে নেবো জাস্ট। কোন কোন ক্ষেত্রে যে অঙ্ক করতে কোন কোন সূত্র কাজে লাগে সেগুলোও আমরা একটু জানবো। ওকে, তাহলে কি কি আমরা সূত্র মানে আগের দিন নির্ণয় করেছিলাম? এনতম কক্ষের ব্যাসার্ধ, এনতম কক্ষের ব্যাসার্ধ আর এন ইকুয়াল টু কি বের করেছিলাম? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ওকে, আর কি ছিল? এনতম কক্ষের গতিবেগের সমীকরণ, এনতম কক্ষে গতিবেগের সমীকরণ কি ছিল? 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, এনতম কক্ষের গতিবেগ। শক্তি রাশিমালা কি ছিল? ইএন ইকুয়াল টু সমান ছিল কি না -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কিন্তু ছিল। কি বোঝা গেল? এই তিনটাকে নিয়ে আজকে আমরা কিন্তু কাজ করব। দেখো, এনতম কক্ষে এবং প্রথম কক্ষে বা যে কোনো কক্ষে, মানে যদি প্রথম কক্ষের ব্যাসার্ধ জানা থাকে, তোমাকে নির্ণয় করতে বলা হলো যে 5 নম্বর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, তোমাকে 1 নম্বর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এইটা থেকে আরো একটা সমীকরণ নিয়ে আসতে হবে, যার সাহায্যে আমরা ওই অঙ্কটা করতে পারবো। এগুলো কিন্তু ট্রিক বলতে পারো। সেটা কিভাবে আমরা নিয়ে আসবো দেখো। অতএব আর এন, যদি তোমাকে R1 এন এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কি হবে এটা দেখো এইখানটায়। তাহলে এন এর জায়গায় যদি 1 বসে, তাহলে 1 স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার হয়েছে। তাহলে ব্যাপারটা কি আসবে? অতএব আর এন বাই R1 ইকুয়াল টু কি এলো? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। অতএব এটা কি আসবে? এটা এটা পুরোটাই কেটে যাবে, খালি এইচ স্কোয়ার কেটে যাবে। তার মানে অর আর এন বাই R1 ইকুয়াল টু কত আসবে? এন স্কোয়ার। কি ব্যাপারটা বোঝা গেল তো? আর এন বাই R1 ইকুয়াল টু কি ছিল, কি হলো? বা এইখানটা থেকে আবার আমি কি করতে পারি? বা আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু R1। অতএব প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো কক্ষের ব্যাসার্ধ সেটা নির্ণয় করতে পারবো, খালি এনের মানটা বসিয়ে দিয়ে। তার মানে কি, আমাদের প্রথম কক্ষের ব্যাসার্ধটা কিন্তু, এই মানটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। অতএব আমরা হাইড্রোজেন বা যে কোনো পরমাণু আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবো? আমরা তোমার হাইড্রোজেনের নির্ণয় করি আমরা। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। ওকে, এটার মান একটা সবসময় দেওয়া থাকে বা তোমাদের মনে রাখতে হয় ভ্যালুটা, ওই ভ্যালুটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। কিভাবে আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব দেখো। এইবার প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় কিভাবে আমরা প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব দেখো। R1 তাহলে আমাদের নির্ণয় করতে হবে। R1 অফ হাইড্রোজেন, হাইড্রোজেন তাহলে কত হবে? সমান প্রথম কক্ষ মানে এখানে n ইজিক্যাল টু, এই ক্ষেত্রে প্রথম কক্ষের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে n ইজিক্যাল টু 1, আর হাইড্রোজেনের ক্ষেত্রে z মানে কত? নিউক্লিয়াসের আধার মানে কত হবে? 1 হবে। তার মানে n ইজিক্যাল টু 1 আর z ইকুয়াল টু 1 বসাবো। n ইকুয়াল টু 1 এবং z ইকুয়াল টু 1 আমরা এই সমীকরণটাই বসিয়ে দেব জাস্ট এখানে। তাহলে কি আসবে? এইচ স্কোয়ার বাই 4 ইন্টু পাই এর মান কত? 3.14 এর স্কোয়ার ইন্টু এম এর মান কত? এম মানে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। ওকে, এইখানটায় কত আসবে? তারপরে জেড এর মান তো 1 হয়ে গেল, ইন্টু ই স্কোয়ার মানে
সিজিএস পদ্ধতি, সবগুলো সিজিএস আমরা নির্ণয় করছি। তার মানে সিজিএস এ কত আসবে, এইখানটা আসবে 4 এখানটা আসবে 4.8 ইন 10⁻⁻10 ESU তার হোল স্কয়ার। তাহলে কত এলো 0.529 ইন 10⁻⁸ সেন্টিমিটার, সমান কত হবে 0.52 সমান কত আসবে 0.529 অ্যাংস্ট্রম। এটাই হলো, বা এটাকে আমরা বলতে পারি 0.53 অ্যাংস্ট্রম। আরও একটা অ্যাপ্লিকেশন আছে এই যে সমীকরণটার, সেই সমীকরণটার অ্যাপ্লিকেশন তোমাকে বলে দিচ্ছি আমি। একটা প্রবলেম এখান থেকে আমি দিচ্ছি, সেই প্রবলেমটা এইরকম ভাবেই তোমরা করবে। যে এই প্রশ্নটা এরকম ভাবে দেয় যে আর অফ হাইড্রোজেন, আর অফ হিলিয়াম প্লাস, আর অফ এদের প্রথম কক্ষের ব্যাসার্ধ অনুসারে সাজাও। প্রথম কক্ষের ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাও। এদের প্রথম কক্ষের ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাও। দেখো আমরা কি জানি, আর n ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। ওকে, এবারে আমরা R1 আবার হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে প্রথম কক্ষের ব্যাসার্ধ মানে n ইজিক্যাল টু 1, z ইজিক্যাল টু 1। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি হবে, সে প্রথম কক্ষে মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু n ইজিক্যাল টু 1 আর z ইজিক্যাল টু কিন্তু 2 হবে, হয়েছে। লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে কি হবে, n ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 3। তাহলে এইখানে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি n আর z প্রত্যেকটা ক্ষেত্রে আমি নির্ণয় করে ফেললাম। এইবারে আমরা কিন্তু কি করব না, এই আর n এর জায়গায় R1 প্রত্যেকটা ক্ষেত্রে নির্ণয় করব, দিয়ে এই সমীকরণে বসাবো, কিন্তু মানটা ক্যালকুলেট করব না। দেখো আমরা কেমন করে করব। ওই সমীকরণটাকে আমরা কাজে লাগাবো। তাহলে আর অফ এইচ ইকুয়াল টু কি আসবে, মানে প্রথম কক্ষের ব্যাসার্ধ যেটা আসবে প্রথম কক্ষের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রথম কক্ষের ব্যাসার্ধই আমরা নির্ণয় করছি। তাহলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু ই স্কোয়ার। ওকে, তাহলে আর অফ এইচ ই প্লাস কি আসবে, তাহলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, আর জেড এখানে কিন্তু একটা থাকবে, তার মানে জেড মানে কত 2, তার মানে এখানে একটা হাফ গুণ হবে। ওকে, তাহলে সমান কি দাঁড়ালো এটা আর এইচ বাই 2। অনুরূপভাবে অনুরূপভাবে কি আসবে, আর অফ এল আই 2 প্লাস ইকুয়াল টু কি আসবে, জেড এর মান 3, 1/3 ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু স্কোয়ার সমান আর এইচ বাই 3। তার মানে সব থেকে কে বড় হলো, সব থেকে কিন্তু বড় হলো কে না আর এইচ সব থেকে বড় হলো, তারপরে আর এইচ ই প্লাস, তারপরে আর এল আই 2 প্লাস। অতএব এদেরকে যদি আমরা ক্রম অনুযায়ী যদি সাজাই, তাহলে কি আসবে, আর অফ এইচ সব থেকে বড়, তারপরে আর অফ এইচ ই প্লাস, তারপরে আর অফ এল আই 2 প্লাস। এইভাবে কিন্তু আমরা সাজাবো, এটা কিন্তু এভাবেই এটাকে নির্ণয় করা যায়। এটা কিন্তু একটা এই যে মানে যে ব্যাসার্ধের যে সমীকরণটা তার কিন্তু সেটাকে নিয়ে আমরা এইভাবে কাজ করব। আরো বিভিন্ন ধরনের অঙ্ক করানো যায়, সেটা আমরা চ্যাপ্টার শেষের পরে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য যা কিছু করা যায়। এরপরে দেখো আমরা গতিবেগের সমীকরণে চলে আসবো। গতিবেগের সমীকরণটা কি ছিল না 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ ছিল। তাহলে ভিএন এনতম কক্ষের গতিবেগ, ধরো হাইড্রোজেনের এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ আমরা কি পেয়েছিলাম, ভিএন ইকুয়াল টু পেয়েছিলাম, সেক্ষেত্রে এটা এখানে কাজে লাগবে না, মুছে দিচ্ছি। তার মানে কি এনতম কক্ষে অবস্থিত যে ইলেকট্রন তার গতিবেগ ভিএন ইজিক্যাল টু কি ছিল
2πz2/NH হয়েছে। এবারে তোমাকে বলা হলো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও n-তম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের অনুপাত নির্ণয় করো। গতিবেগের অনুপাত নির্ণয় করো। হয়েছে। দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও n-তম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি, একবার আমি এটা তো n এর জায়গায় n একবার রাখবো, আরেকবার 1 বসিয়ে দেবো, দিয়ে দুটাকে vn/v1 করে দিলেই এই অনুপাতটা পেয়ে যাবো। তাহলে vnটা অলরেডি আমাদের কাছে নোন, অতএব v1 ইকুয়াল টু কি আসবে 2π, হাইড্রোজেনের ক্ষেত্রে z ইকুয়াল টু 1, অতএব এটা আর বসাবো না, 2π² আর vn ইকুয়াল টু কি আছে 2π, z ইকুয়াল টু হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় 1, 2π²NH, অতএব vn/v1 ইকুয়াল টু কত আসবে, 2π²NH/2π²H। তার মানে কি বোঝাচ্ছে ব্যাপারটা, এরকমই ব্যাপারটা দাঁড়ালো, vn/v1 ইকুয়াল টু 1/n। কি তাই তো? এটা তো সব কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এই কেটে যাবে, শুধু 1/n মানে nটা নিচে চলে যাবে। অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, vn ইকুয়াল টু v1 ইন্টু 1/n। হ্যাঁ, এটা অতএব vn ইকুয়াল টু 1/n ইন্টু v1, এটা হচ্ছে মূল সমীকরণ। ধরো n-তম কক্ষের গতিবেগ তোমাদের, ধরো পঞ্চম কক্ষের গতিবেগ, 1 নম্বর কক্ষে গতিবেগ দেওয়া আছে হাইড্রোজেনের, ওকে, এবং প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগটা তোমাকে সাপ্লাই করে দেওয়া হয়েছে, তখন পঞ্চম কক্ষে ধরো তোমাকে গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে, অতএব সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে কত। হয়েছে। এইভাবে কিন্তু আমরা এই সমীকরণটার অ্যাপ্লাই করতে পারি। কি হলো সমীকরণটা, vn ইকুয়াল টু 1/n ইন্টু v1, এইভাবে। এরপর চলে আসছি যে এনার্জির যে সমীকরণটা রয়েছে, এনার্জির সমীকরণটার কি অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। ওকে, এনার্জির সমীকরণ, n-তম কক্ষে এনার্জি সমীকরণটা কি হয়েছিল সেটা তো আমি আগেই লিখেছি, En ইকুয়াল টু মাইনাস, আগের দিকে একটা মাইনাস সাইন ছিল, মানে ছিল আগের দিকে একটা কি ছিল, মাইনাস চিহ্ন ছিল, সেটা কিন্তু এর এক সিগনিফিকেন্স কিন্তু আমি বলে দিয়েছি, -2π²m(z²/n²h², এই সমীকরণটা ছিল n-তম কক্ষে এনার্জি। তাহলে প্রথম কক্ষে তোমাকে যদি বলা হয় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ ও n-তম কক্ষে অবস্থিত শক্তির অনুপাত নির্ণয় করো। শক্তির অনুপাত নির্ণয় করো। ওকে, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ ও n-তম কক্ষে, মানে প্রথম কক্ষে ও n-তম কক্ষে অবস্থিত শক্তির অনুপাত, অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথম কক্ষে যদি সমীকরণটা লিখি, E1 ইকুয়াল টু, প্রথম কক্ষে যে ইলেকট্রনটা অবস্থিত তার শক্তি যদি E1 হয়, তাহলে E1 ইকুয়াল টু -2π²m(e⁴), হাইড্রোজেনের ক্ষেত্রে z ইকুয়াল টু 1, আর এখানে তো n ইকুয়াল টু 1, তাহলে এখানে কিন্তু n ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 1, এটা আর বলার অপেক্ষায় রাখে না, অতএব h²। অতএব আমরা যদি অনুপাত নির্ণয় করি, En/E1 ইকুয়াল টু কি আসবে, ওই জিনিসটাই নিয়ে আসবো, হাইড্রোজেনের ক্ষেত্রে z ইকুয়াল টু 1 আর
এন তম কক্ষের ক্ষেত্রে এন ইকুয়াল টু এটা এন থাকবে, অতএব মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার। তাহলে সমস্তটাই উপরেরটা সমস্তটাই কেটে যাবে, আর নিচে খালি এইচ স্কোয়ারটা কাটবে, শুধু এন স্কোয়ারটা বেঁচে থাকবে। তাহলে মাইনাস মাইনাস তো কেটে গেল, অতএব বা কি আসবে, ই এন ইকুয়াল টু ই ওয়ান ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার, এটাই আসবে এনতম কক্ষে অবস্থিত এবং প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত। এটাই আমরা একটা সমীকরণ, ধরো প্রথম কক্ষে এই ইলেকট্রনের শক্তি আমরা জানি, আর তাহলে এনতম কক্ষ মানে যে কোনো কক্ষে যদি আমরা শক্তি নির্ণয় করতে যাই, সেটাকে ওয়ান বাই এন স্কোয়ার দিয়ে গুণ করে দিলেই তার এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তিটা পেয়ে যাব। এইভাবে আমরা এই সমীকরণটাকে কিন্তু কাজে লাগাতে পারি। দেখো, এবার আমরা বোরের সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর কম্পাঙ্ক সম্পর্কিত রিডবার্গের সমীকরণের প্রতিষ্ঠা করব। এবার এইটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের প্রথমে একটা ধরে নিতে হবে, মনে করি এখানে হাইড্রোজেন পরমাণু, এটা একটা ধরো হাইড্রোজেন পরমাণু, ওকে, এখানে অনেক কক্ষপথ রয়েছে, ধরো এটা N2 কক্ষ, এটা ধরো N1 কক্ষ। তাহলে N2 কক্ষপথে কোনো ইলেকট্রন যদি N1 কক্ষপথে অবতরণ করে, সেক্ষেত্রে কি হবে, মনে করি যে বিকিরিত যে রশ্মি তার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে নিউ হলে আমরা বোরের সমীকরণ অনুসারে লিখতে পারি কি, এইচ নিউ ইকুয়াল টু EN2 মাইনাস EN1, EN2 মাইনাস EN1। মানে যদি এখানে EN2 মানে কি, N2 তম কক্ষপথের যে ইলেকট্রনটা অবস্থান করে, সেই ইলেকট্রনটার শক্তি যদি EN2 হয়, আর N1 কক্ষপথে অবস্থিত ইলেকট্রনটির শক্তি যদি EN1 হয়, তবে আমরা লিখতে পারি কি, এবং যে N2 থেকে N1 এ যে ইলেকট্রনটা নেমে আসার ফলে তার যে বিকিরিত শক্তির যে রশ্মিটা বা শক্তিটা, সেই শক্তির কম্পাঙ্ক কত, নিউ। তাহলে এইচ নিউ সমান EN2 মাইনাস EN1। তাহলে N2 তম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তি কত, সেখান থেকে আমরা বিয়োগ করব কি, EN1। আমরা এনার্জির এনতম কক্ষপথে অবস্থিত এনার্জির সমীকরণটা কি জানি, মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা EN2, তাহলে EN এর জায়গায় আমরা EN2 বসাবো, তাহলে এই এন এর জায়গায় N2 বসিয়ে দেবো। তার মানে কি হবে ব্যাপারটা, মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস অফ মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার এইচ স্কোয়ার। যেখানে এইচটা কি, এইচটা আমরা জানি কি, প্লাঙ্কের ধ্রুবক, এটা তো আমরা জানি। এখানে আমরা এইচটা জানি প্লাঙ্কের ধ্রুবক, এখানটায় EN এর সমীকরণটা থেকে ফলো করে করে আমরা লিখলাম এটা। তাহলে কি কমন যাচ্ছে এইটা একটু দেখে নেব। সমান এইখানটায় কি কমন যাবে বলো তো, কমনটা যাবে হচ্ছে মাইনাস, মাইনাস যদি কমন নাও নিই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এইটাকে যদি আগের দিকে নিয়ে চলে আসি আমরা, তাহলে কি আসবে, টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এইচ স্কোয়ার কমন যদি নেই, 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই সমীকরণটা আমরা পাবো। তার মানে এই নিউটা আমরা এরকম করে বললাম, এখানে এই নিউ, মানে এই নিউটা যদি আমরা এখানে নিচে নামাই, তাহলে কি হবে, এই নিউ ইজিক্যাল টু কি, সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা, এখানে আমরা জানি কি, নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা এই এইচটাকে নিচে নামিয়ে দিলাম, টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই হ্যাঁ এইচ স্কোয়ার। এখানে তো হাইড্রোজেন পরমাণুর আমরা যেহেতু ধরেছি, এই জন্য জেড ইকুয়াল টু 1 আমরা করে নেবো, প্রথম থেকেই জেড ইকুয়াল টু 1 করে নেবো। অতএব এখানে জেডটা চলে যাবে, প্রতি ক্ষেত্রে কিন্তু জেডটা চলে যাবে, জেডটা আমরা আর লিখছি না, ওকে, জেডটা কিন্তু আমরা লিখবো না, প্রত্যেক ক্ষেত্রেই আমরা জেডটা লিখবো না, প্রত্যেক ক্ষেত্রে আমরা জেডটা লিখবো না, কেমন।
জেড ইকুয়াল টু তো 1 হয়ে গেছে এখানে। অতএব কি এলো ব্যাপারটা, -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1, এখানটাতে আবার এইচ স্কোয়ার জায়গাটা এইচটা যখন নিচে নেমে যাবে তখন এইচ কিউ হয়ে যাবে 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। সমীকরণটা এলো। অতএব এইখান থেকে আমরা কি লিখতে পারি, এবারে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি হবে, এটা সিটাকে এই নিচে আবার নামিয়ে দেবো, সিটাকে নামিয়ে দিলে কি হবে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি আসবে সি এইচ কিউ। তাহলে 1 বাই ল্যামডা ইজিক্যাল টু কি, সিটা নিচে নামিয়ে দিলাম, 1 বাই ল্যামডা ইজিক্যাল টু সি এইচ কিউ। 1 বাই ল্যামডা ইজিক্যাল টু আবার আমরা কি জানি, নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। এটা তরঙ্গ সংখ্যা ইজিক্যাল টু কি আসবে, এটাকে কিন্তু 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউ বাই 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কি, এটাকেই বলা হচ্ছে রিডবার্গের সমীকরণ। আর এই যে কনস্ট্যান্টটা দেখো, প্রত্যেকটা কিন্তু কনস্ট্যান্ট। এমও কনস্ট্যান্ট, এম মানে মাস অফ ইলেকট্রন, ই মানে হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, সি মানে আলোর গতিবেগ, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক। অতএব এই যে পুরো টোটাল একটা নতুন ধ্রুবক পাওয়া গেল এইখানটাতে, এটাকে আমরা কি বলছি, রিডবার্গের ধ্রুবক। ওকে, তাহলে এইটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। এই যে এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এখানে, এটাকে আর মুছে দিলাম আমি, এই সমীকরণটার দরকার নেই এখানে, এটাকে ফলো করে করে লিখছিলাম। দেখো এবারে এটাকে ফলো করে লিখবো, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। এই সমীকরণটা পেলাম, যেখানে আর, এই আর কেই বলা হচ্ছে রিডবার্গের ধ্রুবক। এটাকে বলবো আমরা কি, রিডবার্গের ধ্রুবক। এর মান কত, এর মান ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউ। এইটার মান যদি তোমরা হিসাব করে প্রত্যেকটা মান বসাবে, আমি বলে দিচ্ছি, তোমরা এটা নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউ। সি মানে কি, আলোর গতিবেগ, আলোর গতিবেগটা বসাবে। এইচ এর মানটা কত হবে এখানে, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড তার হোল কিউ। আর সি এর তো আলোর গতিবেগের মান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এম এর মান তো জানো, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। আর ই এর মানটা তো তোমরা জানো, ইএসইউতে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। ওকে, এইভাবে কিন্তু আর এর মানটা তোমরা নির্ণয় করবে। এখানে আর এর মানটা আসবে দেখো 109737 সেন্টিমিটার ইনভার্স। এটা হলো আর এর মান। তোমরা ক্যালকুলেশন করে এই মানগুলো সবগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে, 109737 সেন্টিমিটার ইনভার্স। এটা গেল হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। ওকে, কিন্তু রিডবার্গ ধ্রুবকের একটা, এটা আমরা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালুটা, মানে যেটা আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম, এর কিন্তু একটা পরীক্ষামূলক একটা মান রয়েছে 109677। এর পরীক্ষামূলক মানটা কত, 109677 সেন্টিমিটার ইনভার্স। এটা কিন্তু এর অ্যাকচুয়াল ভ্যালু, এর পরীক্ষালব্ধ মান। অতএব যেহেতু এই দুটো ভ্যালু খুবই কাছাকাছি, সেখান থেকে কি বলতে পারি না, বোরের যে অ্যাটমিক মডেল ওইটা কিন্তু অনেকটাই সফল এই দিক থেকে। এবার আমরা রিডবার্গের সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব নির্ণয় করব। আমরা তাহলে একটু রিডবার্গের সমীকরণটা লিখব। রিডবার্গের সমীকরণটা কি রয়েছে, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। যদি n2 থেকে n1 কক্ষপথে যায় এবং একটা হাইড্রোজেন পরমাণু যদি n2 তম কক্ষপথ থেকে n1 তম কক্ষপথে একটা ইলেকট্রন আসে, তাহলে কিন্তু অবতরণ করে, সেক্ষেত্রে যদি বর্জিত ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তির যদি কম্পাঙ্ক নিউ বার হয় এবং আর যদি রিডবার্গের ধ্রুবক হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইখান থেকে একটা হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব নির্ণয় করব। আয়নন বিভব মানে কি না, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে প্রথম কক্ষ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে হলে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তিটাকে আমরা বলবো কি, তার আয়নন বিভব। তাহলে এই আয়নন বিভব যদি নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা এই সমীকরণ থেকেই আমাদের নির্ণয় করতে হবে, রিডবার্গের সমীকরণ থেকে। কিভাবে আসবে
সেটা ধাপে ধাপে আমি দেখাচ্ছি, সেটা দেখো। তাহলে নিউ বার আমরা সমান কি জানি, 1/λ। এখানে তরঙ্গ সংখ্যা সমান কি 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু 2π² m e⁴/CHQ। এটা আমরা রিডবার্গ কনস্ট্যান্টের মান 2, তাহলে রিডবার্গ আর এর মানটা কত, 2π² m(e⁴/CHQ) বাই 1/n1² মাইনাস 1/n2²। হয়েছে? দেখো এইবারে এইখানে সিটাকে আমরা এই পাশে নিয়ে যাবো আবার, যেমন করে সেই সমীকরণটা আসলে আমার ব্যাক থেকে যাচ্ছি কিন্তু। তাহলে c/λ ইকুয়াল টু, তাহলে এখানে কি পাবো, 2π² m(e⁴/HQ) ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। কি c/λ সমান আমরা কি জানি, c/λ সমান নিউ। তাহলে নিউ আবার একটা এইচ কে পাশে নিয়ে যাই, তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু 2π² m(e⁴/H² বাই 1/n1² মাইনাস 1/n2²। হয়েছে? এই এইচ নিউ সমান কি জানি আমরা, এইচ নিউ সমান, বা এবার এইখানটাতে আমরা লেখা শুরু করলাম। অতএব এই এইচ নিউ সমান কি করলাম, এইচ নিউ সমান ডেল্টা ই সমান এইচ নিউ, আমরা সেটা জানি, ডেল্টা ই সমান 2π² m(e⁴/H² বাই 1/n1² মাইনাস 1/n2²। এই পুরো জিনিসটা কিন্তু তোমরা তুলে নেবে পরপর সিস্টেমেটিক ওয়েতে যেভাবে লিখলাম আমি। এরপরে দেখো এখানে কিন্তু আমরা কোথা থেকে কোথায় নিয়ে গেছি ইলেকট্রনটাকে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে অসীম দূরত্বে, মানে এই n2 সমান হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে অতএব ডেল্টা ই সমান, এটাই হচ্ছে আইপি, তাহলে ডেল্টা ই সমান 2π² m(e⁴/H² ইন্টু 1/1² মাইনাস 1/∞² 1/∞ মানে কত, 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0। তাহলে অতএব কি আসবে, তাহলে এইটার মানই আমরা নির্ণয় করব, যে মানটা আমরা লিখলাম। অতএব 2π² m(e⁴/H², এটাই হবে তার আইপি, এটাই তার হবে আয়নন বিভব। অতএব আয়নন বিভব সমান কত হবে, এই মানগুলো বসাবো আমরা। তাহলে 2π এর মান হচ্ছে 3.14 এর হোল স্কয়ার, এম এর মানটা কত 9.1 × 10⁻⁻28। হ্যাঁ, এম হলো e⁴ কত হবে 4.8 × 10⁻10 ESU তার হোল টু দি পাওয়ার 4 বাই, এইখানটায় এইচ এর মানটা আমরা বসিয়ে দেব। এইচ এর মানটা বসালে কি আসবে, এইচ এর মান কত তোমাদের অলরেডি মনে মুখস্থ হয়ে গেছে, 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড তার হোল স্কয়ার। এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা পাবো 2170 × 10⁻14, এটা আর্ক সমান 13.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে বোঝা গেল একটা হাইড্রোজেন পরমাণুর একটা প্রথম কক্ষ থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যাই তাহলে কিন্তু 13.54 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। এইভাবে আমরা এই রিডবার্গের সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব নির্ণয় করব। বোঝা গেছে আশা করি। এরপরে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এগুলো প্র্যাকটিস করবে বারবার ধরে, এগুলো প্র্যাকটিস করলেই এইগুলো কোনো ব্যাপারই না, একেবারে সহজ, অঙ্কের মতো জিনিস এগুলো। এগুলো থেকে প্রচুর প্রবলেম পড়ে পরীক্ষায়, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্সে তো বটেই, প্রত্যেক বছর প্রশ্ন পড়ে, প্রচুর প্রশ্ন পড়ে এগুলো। ঠিক আছে, তাহলে কিন্তু আজকের ক্লাসটা একটু লেন্থি হয়ে গেল, তোমরা ভালো করে দেখবে, ধৈর্য সহকারে দেখবে, হ্যাঁ, আর ভালো করে পড়ো। আর বিশেষ কিছু বললাম না, বাড়িতে থাকো, ভালো থাকো, ওকে, টাটা, গুড বাই।